বারান্দায় বড়ইগুলো বড় ডালায় টিপে টিপে রোদে ফাটিয়ে শুকাতে দিচ্ছে রুবিনা শেখ। গরম চলে আসতে খুব একটা বাকি নেই, তাই তো আগে থেকে আচার বানিয়ে রাখতে চাচ্ছেন। আচারগুলো গরমে খেতে ভালোই লাগে। বড় আরেকটা ডালা নিয়ে ছাদে এলো নূপুর শেখ। এই নাও মা, বড় থালার বড়ইগুলো। আদরের ছোট মেয়ে নূপুর শেখ। ভাগ্যক্রমে স্বামীর নামেও শেখ রয়েছে। স্বামী সাইফুল শেখ। নূপুর এবং সাইফুল দুজন শেখ বাড়িতেই থাকে। সাইফুলের আপন বলতে কেউ নেই, একটি ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো সে। রুবিনা শেখ নিজে পছন্দ করেছেন সাইফুলকে, অতঃপর আয়োজন করে বিয়ের পর একটা ছোট ছেলে হয় তাদের। ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় নূপুরকে। মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আসা লেগেই থাকে। ছেলে মাহিরকে নিয়ে একা থাকতে পারে না নূপুর। রুবিনা নাতনিকে ভীষণভাবে মিস করেন। অতঃপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোর করে শেখ বাড়িতে নিয়ে আসেন। মাহির ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত। নূপুর মায়ের পাশে বসলো। রুবিনা শেখের দেবর আলাপ শেখ আপাতত বাড়িতে নেই। ওনার স্ত্রী রাইমা শেখ রান্নাঘরে আছেন। আম্মু, ভাইয়া সকালে ফোন করেছিল, কথা বললি না যে? মুখ কুঁচকে নিলেন রুবিনা শেখ। তাসফিনের সঙ্গে কথা বলে না তিনি আজ 1 বছর হলো। সেই যে ছেলেটা গিয়েছে এরপর আর ফেরেনি। আজকে যদি বিয়েটা মেনে নিত তাহলে তো মাহিনের মতো একটা বাচ্চা থাকতো। ছেলে যেমন জেদি তার তেমন মাও। ওর কথা একদম বলবি না নূপুর। সেদিন কি করেছিল ভুলে গেছিস নাকি? আম্মু, এই জন্যই তুমি ভাইয়ার সঙ্গে কথা বলবে না। দিব্যি তো সৌহার্দ্য ভাইয়ার সঙ্গে কথা বলো। চুপ রইলেন রুবিনা শেখ। ঝুমুর কোথায়? ঝুমুর কলেজে গেছে। ঝুমুর, নূপুর এবং তাসফিন ভাই বোন। সৌহার্দ্য দেবরের বড় ছেলে, তাদের একটাই ছেলে। ফোনের টুং শব্দ হওয়া মাত্র গামছা হাত মুছে নিল নূপুর। চোখ দুটো চকচক করে ওঠে। নাও, এসে গেছে আবার ফোন। এই নাও, কথা বলো। মুখ বাঁকিয়ে নেয় রুবিনা শেখ। মায়ের বাচ্চামো দেখে আবারও হেসে ফেলল নূপুর। হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? তাসফিন গাড়িতে বসে আছে। গাড়ি চলছে আপন গতিতে। জঙ্গলের পথে রওনা হয়েছে তারা। সঙ্গে রয়েছে আরও কিছু কমান্ডাররা। বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়লেন তাসফিন। মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর মাহিন কোথায়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মাহিন খেলছে। এই মাহিন, মামার সাথে কথা বলবি না? মাহির ছুটে এলো বলটা ফেলে। ছোট হাতে কানে ধরে ফোনটা। হ্যাঁ বড় মামা, কেমন আছো তুমি? আদো আদো কণ্ঠ শুনে প্রশান্তি পেল তাসফিন। আমি ভালো মামা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো মামা। মামা, তোমার বোন আমাকে সবসময় বকে। নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করছে, তাও আবার তার নিজের পেটের সন্তান। থতমত খেয়ে গেল নূপুর। তাসফিন চমৎকার হাসলো। আচ্ছা মামু, আমি বাড়িতে আসলে তোমার আম্মুকে বকে দেব। কান মলে দিল নূপুর। গাল ফুলিয়ে ফেলে মাহিন। আবারও একই সঙ্গে বলল, মামা আমাকে মারছে তো। তুমি আম্মুকে ফোন দাও তো, আমি বকা দিচ্ছি। চোখে মুখে আনন্দের সরাসরি মাহিরের। 5 বছরের ছোট্ট একটা ছেলে মাহির। হ্যাঁ ভাইয়া বলো। তাসফিন ধমকের স্বরে বলে, এই একদম তুই মাহিনকে কিছু বলবি না নূপুর। আমি কি বললাম ভাইয়া? ও তো সারাদিন। চুপ কর, আমি ওর সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। বিষণ্ণতা ছেয়ে গেল নূপুরের মুখাবয়ব জুড়ে। নূপুর, জি। আম্মু কোথায়? পাশে বসে কথা শুনছে। ওনাকে ফোন দে। নূপুর ফোন এগিয়ে দিল রুবিনা শেখের দিকে। তিনি কথা বলতে চান না, তারপরও জোরপূর্বক ফোন দিল নূপুর। কি? হেসে ফেল তাসফিন। মায়ের ছেলে মানুষই অভিমানী কণ্ঠস্বর শুনে ফোন কেটে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এমন কেন? একদম ন্যাকামি করে কথা বলবি না তাসফিন। মায়ের রাগে মিশ্রিত কথাগুলো শুনে হেসে ফেলল তাসফিন। আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলছে নাকি? এতটা রাগ করছেন কেন? তেতরে উঠলেন রুবিনা শেখ। তোর মতো না তোর বাপ। তুই যে কেন এমন আল্লাহ মালুম। একে তো নিজের বউকে ফেলে চলে গেলি, এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে। বিয়ে করা নববধূকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয়। চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের। রাগলো সে। তবে তার সংযত করতে হবে এই মুহূর্তে। এটা কি আমার দোষ আম্মু? তুমি বললে বিয়ে করলাম বিয়ে, এখন যে সংসার করতে হবে এটা তো বলনি। রুবিনা শেখ দাঁতে দাঁত পিষে বললেন, 1 বছর ধরে বাড়ি ফেললি না। যদি ফিরতি, সংসারটা যদি করতি, তাহলে আমাকে মাহিনের মতো তোর একটা বাচ্চা থাকতো। মায়ের কথায় চুপ থাকতে পারল না তাসফিন। সশব্দে হেসে ফেলল। তুমি আর বদলাবে না আম্মু। রুবিনা শেখ কিছু বলতে নিবেন, তার পূর্বে তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে উঠে, আম্মু ফোন রাখছি কেমন, পরে কথা হবে।
চট করে ফোন রেখে দিল তাসফিন। রুবিনা শেখ সন্ধিহান দৃষ্টিতে তাকালেন, বিড়বিড় করে বললেন, তোর আবার কি হলো? হলুদ রঙের শাড়ি, হাতে গায়ে হলুদ রঙের বাহারি চুড়ি এবং কানের পিঠে গুজে দিয়েছে আলকানন্দা ফুল। নিজেকে আয়নায় দেখে মুচকি হাসলো ফারহা। বাদাই করে লজ্জামাখা মুখশ্রী নিয়ে বলল, ওরে ফারা, এই রূপে তুই বাইরে গেলে তো সবাই জ্ঞান হারাবে। হতে পারে রূপের আগুনে ঝলসে যাবে। ইস! আয়নায় নিজেকে দেখে হাসলো ফারহা। আজকে তার আর স্নেহার ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল সকাল যাবে ওরা, বেশি দেরি করা যাবে না। পায়ে উঁচু হিল জুতা পরে বেরিয়ে পড়লো ফারহা। দালানের কাছে আসা মাত্র পিছন ফিরে তাকালো, নবীন দাঁড়িয়ে আছে। ফারা, কোথায় যাচ্ছিস? নবীন ফারার বড় ভাই, বয়সের গ্যাপ 2 বছরের। শায়লা আহমেদের ছেলে তিনি। ও মা, তুমি জানো না? ও, তুমি জানবে কি করে? তুমি তো ছিলেই না। আচ্ছা শোনো, আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া, ওই অনুষ্ঠানেই যাচ্ছি। পা ফেলে এগিয়ে এলো নবীন। স্নেহা কোথায়? ও কি তোর সঙ্গে যাবে না? আরে ও তো বাইরেই। এসে গেছি। দালানের কাছে এসে দাঁড়ালো স্নেহা। সেও হলুদ রঙের শাড়ি জড়িয়েছে। নবীন মৃদু হেসে বলল, আরে বাহ, 2 রাজকন্যাকে মাশাআল্লাহ সুন্দর দেখতে লাগছে। স্নেহা এবং ফারা দুজনেই হাসলো। নবীন ফোন বের করে দুজনের ছবি তুলে পকেটে ফোন গুজে বলল, চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি। ফারহা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে ভাইয়া লাগবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না। তাছাড়া রাস্তায় তো আমাদের আরো ফ্রেন্ড থাকবে, ওদের সাথে নিতে হবে। তাহলে তোমার দেরি হবে। আর তুমি এতক্ষণ অপেক্ষা করবে নাকি? কষ্ট হবে না বুঝি? সশব্দে হেসে ফেল নবীন। ফারহার গাল টেনে বলল, ওরে পাকা বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, যা তোর। আর হ্যাঁ, সাবধানে যাবে কিন্তু। ফারহা হেসে উপর নিচ মাথা দোলায়। অথবা স্নেহা আর ফারহা দুজনেই বেরিয়ে পড়লো। রাস্তায় যেতে যেতে লোক মুখে শুনছে এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ আছে, ওনার বড় ছেলে রিসোর্টে নেভির কমান্ডাররা উঠেছে। নেভির কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারহার। থমকালো হৃদয় স্পন্দন, পা জোড়া থামলো তার। স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল। কিরে, থেমে গেলি কেন ফারা? দেরি হচ্ছে তো। ফারহা চুল পরিমাণ নড়ল না, দাঁড়িয়ে রইল ঠাই। যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলছে নিজেদের মতো। স্নেহা পিছন ফিরে ফারার দিকে এগিয়ে এলো। ফারা, কি হয়েছে? কি রে, কি হয়েছে? পোষ্টধয় তীর তীর করে কাঁপছে ফারহার। নেভির কমান্ডার, 1 বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সে অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার। তুই শুনলি স্নেহা ওরা কি বললো? স্নেহা ভুরু কুঁচকে নিল। হ্যাঁ শুনলাম তো, রফিক আজাদ ওনার রিসর্টে কমান্ডার উঠেছে। তাতে তোর কি হলো? ফারহা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? না, আপাতত বলার প্রয়োজন নেই, আগে সঠিকটা জানার প্রয়োজন আছে। না, বলছিলাম যে এর আগে তো কখনো আমরা সচক্ষে নেভিদের সামনে থেকে দেখিনি, তাই ভাবছিলাম ফেরার সময় যাব। কি বলিস? স্নেহা চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললি? তুই নেভিদের দেখতে শেষ প্রান্তে যাবি? ফারহা বিরক্ত হলো। তো কি হবে গেলে? হাঁটতে লাগলো ফারহা। স্নেহা দ্রুত গতিতে পা বাড়াই। এই, চাচি জানলে কি হবে ভাবতে পেরেছিস? কিছু হবে না রে, তুই যাবি কিনা বল। অযথা যেতে হবে স্নেহাকে, কিছু করার নাই, আপাতত যেতেই হবে। আকাশের নীলিমায় সূর্যের মেঘ মাখা সোনালি আভা, পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা, আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি। নর্মাল ট্রাউজার, তার সঙ্গে ব্ল্যাক টি শার্ট। ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করে লেম লাগানো। পকেটে হাত গুজে রিসর্টের চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তাসফিন শেখ। রিসর্টের পেছন দেখে নারকেল গাছের বাগান। ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তেই মেঘে ঢেকে গেছে। আকাশ পানে এক পল দৃষ্টি ফেরায় তাসফিন। বাগানের দিকে কারোর পায়ের খসখসানির শব্দ শুনে কান খাড়া হয়ে এলো তার। সতর্ক ভঙ্গিতে পা টিপে টিপে এগিয়ে এলো তাসফিন। হলুদ রঙের আঁচল নজরে এলো তার। ঈগল চক্ষুতায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কে ওখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারহা। তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নেভিদের দেখবে বলে, অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিল জুতা জোড়া সমস্যা করলো। একটা জুতার হিল ভেঙে গেছে, সেটা তুলতে ব্যস্ত সে। সামনের দিকে দাঁড়িয়ে আছে স্নেহা। আকস্মিক তাসফিনকে দেখে চিৎকার করে দৌড় লাগায় স্নেহা। ফারা, পালা পালা! ফারহা জুতো জোড়া ফেলে দৌড় লাগালো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাতখানা। ঠিক কিয়ৎক্ষণ টুপটাপ করে বৃষ্টি শুরু হলো।
ধীরে ধীরে তা ঘন ঘন শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগলো। গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠছে। বৃষ্টি যেন ধরণীকে সতেজ করে তুলতে ব্যস্ত। ধুলাবালি ধুয়ে পরিষ্কার করে দিছে চারিদিকটাই। কে তুমি? আবারও একই কণ্ঠস্বর। এবারে ফিরে তাকালো ফারহা। ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদয় স্পন্দন ধূপ করে উঠল তাসফিনের। ওষ্ঠদয় আলাদা হয়ে এলো, তার হাতের বাঁধন হলো ঢিলে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। টাওয়াল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফারহা। দৃষ্টি তার বৃষ্টির দিকে। এই তো মধ্যখানে উপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি বাড়ির মাঝখানে পড়ছে। বাড়ি ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট পাইপ দিয়ে। পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারহা। মনে পড়ে যাচ্ছে ঘণ্টাখানেক আগের দৃশ্য। সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতে বন্দি ছিল তার কোমল হাত। তাকিয়ে ছিল নির্নিমেষ। চোখের গভীরতায় কি যেন ছিল। লম্বা সুঠাম দেই সুশ্রী চেহারার অধিকারী। গাল জুড়ে চাপা দাড়ি। বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্টটি লেপটেছিল। হাতের বাঁধন ঢিলে হতেই ছুটে পালিয়েছিল ফারহা। আসার সময় এক নজর পিছনে ফিরে দেখেছিল সে লোকটা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। কি হয়েছে? এমন চিৎকার করছিস কেন? ফারহা, খেতে আয়। মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারহা। দ্রুত পায়ে নিচে গেল। রান্নাঘরের পাশে ডাইনিং টেবিল। খেটে বসেছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ, নবীন আহমেদ আর স্নেহা। পদে পদে হাসি দিয়ে যাচ্ছে স্নেহা। ফারহা টুপ করে পাশের খালি চেয়ারে বসে পড়লো। স্নেহার দিকে চোখাচোখি হতে স্নেহা কটমাট করে তাকালো তার দিকে। চোখে চোখ রেখে যেন বলছে, তোর জন্য আমার এই অবস্থা। তুই যদি না যেতি তাহলে আমাকে বৃষ্টিতে ভিজতে হতো না, আর আমার হাজিতে হাজিতে জান বের হতো। কথাগুলো মুখ ফুটে বলতে পারে না স্নেহা। চোখে চোখে বুঝ দিল ফারহা। হঠাৎ ফুস করে একটা শব্দ হলো। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো উপস্থিত সবাই। ফারহা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল। আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে পেলেন না। শাইলা আহমেদ বেকুবের ন্যায় শোধায়, তুই হাসছিস কেন ফারহা? ফারহা কিছু বলতে গিয়েও থামতে হলো তাকে। পায়ে ক্ষীণ ব্যথা অনুভব করলো সে। স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে। অবজ্ঞা চুপ থাকতে হয়েছে। খাওয়া শেষে দুজনে রুমের দিকে এগোচ্ছে। আকস্মিক ফারহা স্নেহার কানের কাছে ফিসফিস করে বলল, আমি কিন্তু শুনেছি তুই হাজিয়া আটকাতে গিয়ে পাতু দিয়েছিস। দাঁত কটমাট করে তেড়ে আসে স্নেহা। ফলস্বরূপ এক ছুট লাগালো ফারহা। তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দিব একদিন। ফারহার বাচ্চা, তোকে আমি। ফারহাকে আর পাইকে দৌড়ে রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। নিজ রুমে বিছানার উপরে শুয়ে আছে তাসফিন। কপালের উপর এক হাত রাখা। দৃষ্টিটা সিলিং ফ্যানের দিকে। অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরি পলব। ছোটখাটো দেহখানা ওষ্ঠে কাঁপছিল তীর করে। তাসফিনে এক মুহূর্তের জন্য বশীভূত হলো। হারিয়ে ফেলল নিঃসত্তা। দম বন্ধ করে এক পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদয় স্পন্দন। চকিতে বিছানায় উঠে বসলো সে। শান্ত শীতল দৃষ্টিটা হলো অশান্ত হয়ে এলো। এলোমেলো দৃষ্টি ফেল চারদিকে। এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সদ্য বিয়ে করা বধূর কথা। স্মরণে এলো ফেলে যাওয়া মুহূর্তটা। আচ্ছা, তার ছোট নদুস বউটা কি এখনো তাকে স্বামী বলে মানে? বিয়ে বাড়িতে লোকমুখে শুনেছে বউ তার বড়ই ছোট এবং নাদুস নুদুস ছিল। স্বচক্ষে তো আর দেখেনি তাসফিন। তাই সঠিকটা বলতে পারছে না। আর না পারছে মনের ক্যানভাসে তার আঁকিবুকি করতে। পরক্ষণায় নিজেকে দুটো বিশ্রী গালি দিল সে। পুরো 1 বছর পেরিয়ে গেছে। এখনো কি মেয়েটা তার জন্য থাকবে? দেখো গিয়ে বিয়ে করে সংসার করছে বোধহয়। ভালো হয়েছে তার প্রফেশনাল কাজের জায়গায় কেউ বিষয়টা তেমন একটা জানে না, ভাই সুহাদ্য ছাড়া। বিছানা ছেড়ে বাইরে এলো তাসফিন। বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ রয়েছে। তাদের টিমের একজন লেফটেন্যান্ট তার বন্ধু ইকবালের চাচাতো বোনের বিয়ে। যেহেতু তারা এ পথ ধরেই ফিরেছে, তাই তার চাচা ভীষণভাবে চাইলেন বিয়েতে যাতে তারা উপস্থিত থাকে। না করতে ইচ্ছা করলো না তাসফিনের। বিয়েটা মিটে গেলে বাড়িতে ফিরবে সে। বহুদিন পর মায়ের আদুলখানি মন ভরে দেখবে, বাবাকে আলিঙ্গন করবে। চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতে প্রশান্তির নিঃশ্বাস টেনে নিল তাসফিন। তবে অস্থির হচ্ছে হৃদয়পাড়া। কে ওই মেয়েটা? পবিত্র এক মুখের দেখা মিলল। জানতো তো হবেই এই রমণীকে। সকাল সকাল ঝুমুর কলেজের জন্য তৈরি হয়েছে। আজকে তার অনার্সের এক্সাম আছে। তাড়াহুড়ো করছে সব কিছুতেই। ব্যাগপত্র নিয়ে দোতলা থেকে নেমে এলো। নূপুর সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে শোধায়,
কি রে ঝুমুর, এক্ষুনি চলে যাচ্ছিস? টেবিলের ওপর থেকে এক গ্লাস জুস তুলে চট করে খেয়ে নিল। আরে আপু, আজকে আমার কলেজে এক্সাম আছে তো। নূপুর তাড়াহুড়ো করে খাবার প্লেট দিল। তাহলে খেয়ে যা, এভাবে খালি পেটে যাবি নাকি? ঝুমুর শুনল না, অসম্মতি জানাই। না না, আমি কলেজে কিছু একটা খেয়ে নেব। পা বাড়া সদর দরজার দিকে কোনোই টেনে ধরেন রুবিনা শেখ। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব সব, চুপচাপ খেতে বস। মায়ের ধমক খেয়ে মুখ চুপসে গেল ঝুমুরের। সাইফুল সবে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো। শালিকার চুপসে যাওয়া মুখ দেখে শোধায়, কি ব্যাপার শালিকা সাহেব, মন খারাপ কেন? পাশের চেয়ারে বসলেন সাইফুল শেখ। আর বলো না দুল্লা ভাই, আম্মু শুধু শুধু জোর করে। খাবার বেড়ে দিচ্ছে নূপুর। রুবিনা শেখ রেজওয়ান শেখকে ডেকে আনলেন খেতে। ঝুমুর, আজকে তো তোমার পরীক্ষা আছে তাই না? বাবার কথায় মাথা দোলায় ঝুমুর। অল্প হাসলেন রেজওয়ান শেখ। খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুল শেখের সঙ্গে। তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল? রুটির টুকরো মুখে পুরে ভদ্রভাবে বলল, আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু। এই তো গত মাসে আমরা রাজশাহী যাব। সাইফুলের যাওয়ার কথা শুনে হাত থেমে গেল নূপুরের। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। সবার অগোচরে হাসলো সাইফুল। সাইফুলের বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে। রেজওয়ান শেখের শহরের মধ্যে একটা সুপার শপ এবং ধানমন্ডির দিকে আরেকটি সুপার শপ রয়েছে। বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা। রেজওয়ান আশেপাশে দৃষ্টি বুলিয়ে রুবিনা শেখের উদ্দেশ্যে শোধায়, মহিন কোথায়? ওকে আনুনি। নূপুর চট করে বলে ওঠে, ও এখনো ঘুমাচ্ছে আব্বু। রুবিনা শেখও বলেন, হ্যাঁ, তোমরা খেয়ে নাও, মাহিন উঠলে আমার সঙ্গে খাবে। রেজওয়ান শেখ আর কথা বাড়ালেন না। যে যার মতো খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়ল। রেজওয়ান শেখ গাড়ি দিয়ে সুপার শপের দিকে গেল। সাইফুল নিজ গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হয়। তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যায়। প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নূপুর। একটু পরে তাদের কাজের মাসি দীপ্তি আসবে, তিনি এলেই ধুয়ে দেবেন। বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারহা, সিনেহা, নবীন, আরিফা আহমেদ এবং শাইলা আহমেদ। কত করে বলেছে যাতে বেলির বিয়েতে তারা থাকে। গোধূলি নেমে এসেছে। রাত 8টার দিকে বিয়ে। এখনই বের হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কমলার মধ্যে স্বর্ণের চুরির কাজ করা একটি শাড়ি পরেছে ফারহা আহমেদ। শাইলা আহমেদ একই রকমের, তবে নীলের মধ্যে পরেছে। ফারহা লয়াল ব্লু জারদেশি লেহেঙ্গা পরেছে, গাঢ় নীল রঙের। এই লেহেঙ্গার ভারী জারদেশি কাজ করা, যা রাজকীয় লুক দেয়। স্নেহা নিয়ন গ্রিড মিরক ওয়ার্ক করা লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার বডি ও দোপাট্টা ছোট ছোট আয়নার কাজ করা। গাড়িতে বসে আছে সবাই। যত এগোচ্ছে বুকের ধুকপুকানি তীব্র হচ্ছে ফারহার। তার কারণ বোধগম্য নয়, আকস্মিক মনে হচ্ছে কাছের মানুষ খুব কাছেই রয়েছে। গোলাপি উষ্ঠজকল বারংবার ভিজিয়ে নিচ্ছে সে। বিয়ে বাড়িতে যে হাঁসফাঁস লাগছে তার। কেন জানি মন পাড়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কা দোলা দিচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছে ফারহা। ই আল্লাহ, কিছু হবে না তো? কেন জানি ভয় হচ্ছে, আপনি সাহায্য করুন আল্লাহ। ফারহাকে চিন্তিত দেখে স্নেহা ফিসফিসিয়ে শোধায়, কি হয়েছে তোর? কই কিছু না তো। দেখ, একদম মিথ্যে বলবি না। কাল থেকে দেখছি কেমন একটা করছিস। চাচিকে বলবো নাকি? ফারহা ঘাবড়ে গেল। স্নেহার সন্দেহ দূর করতে মেয়েকে মন খারাপ করে বলল, আরে তেমন কিছু না, ওই যে বেলির বিয়ে যাবে তাই ভয় করছে। হেসে ফেলল স্নেহা। ও এই ব্যাপার? আরে একদিন আমারও মন খারাপ করব, যেদিন তোর বিয়ে হবে। ফারহা চকিতে দৃষ্টি ঘুরিয়ে নিল। দৃষ্টি ফেলল আকাশ পানে। স্নেহা অপরাধী মুখ করে বসে রইল। ভুলবশত অতীতের তীক্ষ্ণ স্মৃতি মনে করিয়ে দিয়েছে সে।